এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। তার সাথে রয়েছেন জুলাই হত্যাকাণ্ড গবেষক খন্দকার রাকিব। বাশার, ধন্যবাদ অরিন আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর আজকে জানি এতক্ষণ কথা বলছিলেন এবং জেনেভা থেকে যেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং জানি এরই মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যেই তথ্য অনুসন্ধান মিশনের যে প্রতিবেদন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে প্রতিবেদন সেটি প্রকাশ হয়েছে। এটি কিন্তু সেই জুলাই 1 থেকে একেবারে 15ই আগস্ট পর্যন্ত 1.5 মাসে বাংলাদেশে কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণহত্যায় কি হয়েছে, পুরো বিষয়গুলো উঠে এসেছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন খন্দকার রাকিব, যিনি এই জুলাই গণহত্যা এবং এই যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিস্তর গবেষণা করেছেন, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত ঘুরে এসেছেন। তাকে আমরা যুক্ত করেছি। খন্দকার রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জানতে চাই, এই রিপোর্ট আপনি দেখেছেন, জেনেভা থেকে যে রিপোর্ট প্রকাশ হয়েছে, একই সাথে আপনার নিজস্ব গবেষণা রয়েছে, দীর্ঘ সময় অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সাথে আপনি কাজ করেছেন। মোটা দাগে এখান থেকে আপনার কাছ থেকে জানতে যদি চাই, কি ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, কি বেরিয়েছে এই রিপোর্ট থেকে? অসংখ্য ধন্যবাদ। এই রিপোর্ট বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যে ভয়াবহ অ্যাট্রোসিটিস ঘটেছে তার একটা সুস্পষ্ট দলিল এবং এটার একটা খুবই ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু আছে। এই রিপোর্টে আমরা দেখেছি অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ যে জুলাইয়ের সময় ঘটেছে তার বিবরণ রয়েছে। যেমন এখানে আমরা দেখেছি ম্যাস কিলিং, ম্যাস অ্যাট্রোসিটিস, প্রায় 1400 জনের উপরে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং যার প্রায় 13%ই হচ্ছে ছোট শিশু। এটা আমরা দেখেছি। তারা এটার প্রমাণ পেয়েছে। প্রায় 12,000-এর কাছাকাছি 11,700 ছাত্র জনতাকে ডিটেইন করা হয়েছে এবং এদের অনেককেই জোরপূর্বকভাবে গুম করা হয়েছে এবং যাদেরকে গুম করা হয়েছে তাদের প্রায় আমরা দেখেছি যে 35% হচ্ছে, তাদের প্রায় 65 জন আমরা দেখেছি যে তাদের 65 জন হচ্ছে ছাত্র, যাদের বয়স 18 বছরের নিচে, যেটা সুস্পষ্টভাবে এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। এছাড়া এইটার পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশের যে পুলিশ রেগুলেশন অ্যাক্ট সহ অন্যান্য যে আইনগুলো আছে, আইনগুলোর ব্যত্যয় ঘটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ এবং সরকারের যে প্যারামিলিটারি ফোর্সগুলো তারা লিথাল মিলিটারি উইপন ব্যবহার করেছে, যেটা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সুস্পষ্টভাবে যুদ্ধের যে আইন সেই আইনেরও লঙ্ঘন, জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এবং আমরা এটার পাশাপাশি আমরা এটা আরও দেখেছি যে তারা শুধুমাত্র যে খুন করেছে তা না, তারা ছাত্র জনতাকে খুবই সিভিয়ারলি তারা হচ্ছে ইনজুরি করেছে। আপনারা অনেকেই জানেন যে জুলাই গণহত্যার পরে এখন পর্যন্ত অসংখ্য ছাত্র জনতা তারা কন্টিনিউয়াসলি মারা যাচ্ছে। সো ইটস এ স্লো বার্নিং, তারা হচ্ছে ডেথ। অনেককে তারা এমনভাবে হত্যা করেছে, তাদের স্পর্শকাতর অঙ্গগুলোকে তারা এমনভাবে ধ্বংস করেছে যার কারণে আস্তে আস্তে অনেক ভিকটিম এখন পর্যন্ত মারা যাচ্ছে এবং যারা আহত হয়েছে তাদের একটা বড় অংশ, যাদের বয়স আমরা জানি যে 30 বছরের নিচে এবং তাদের অনেকেই হচ্ছে শিশু। তো এই যে গণহত্যার পাশাপাশি সেখানে আমরা দেখেছি যে ভয়াবহ ইনজুরি, যাদেরকে ডিটেইন করেছে তাদেরকে সিভিয়ারলি টর্চার করেছে। এটার পাশাপাশি আমরা এটাও দেখেছি তাদের রিপোর্টে যে মেয়েদের সেক্সুয়াল ভায়োলেন্সের অনেকগুলো ঘটনা ঘটেছে মেয়েদের বিরুদ্ধে এবং টার্গেটেডলি মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। জেন্ডার বেস ভায়োলেন্সে তারা সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। এবং আমরা সবচাইতে ভয়াবহ যে রিপোর্টটা দেখেছি যে সরকার একটা সিভিল আন্দোলনকে দমন করার জন্য তারা সকল ধরনের মিলিটারি টেকটিক্স তারা এই আন্দোলনের সময় তারা ব্যবহার করেছে, যেটা সুস্পষ্টভাবে একটা মানবতা বিরোধী অপরাধ। খন্দকার রাকিব, আপনি গবেষণা করছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এবং এই ঘটনার সাথে সাথে আপনি পৃথিবীর অন্যান্য দেশেও কিভাবে এই ধরনের আন্দোলনগুলো দমন করা হয় তা নিয়ে আপনার বিস্তর অভিজ্ঞতা আছে। একটু জানতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে একেবারে গোয়েন্দা বাহিনী সহ সবাইকে, সিভিলিয়ান একটি মুভমেন্টকে দমনে, এই রিপোর্টে খানিকটা এসেছে, একটা বড় মানে সেন্ট্রালি এসেছে যে নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা থেকে। কারা কারা কোন প্রক্রিয়া আসলে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হয়েছে, এর সাথে কিভাবে আসলে এই ছকটা কষা হয়েছিল, আমরা যদি সেটা একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর নানান দেশে হচ্ছে নানান ধরনের আন্দোলন ঘটতেছে এবং আপনারা জানেন যে প্রত্যেক দেশে ফ্রান্স, হংকং, ইভেন যুক্তরাষ্ট্র সহ ইভেন হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকাতে চিলি, কলম্বিয়া, অনেক দেশে ছাত্র আন্দোলন, সেখানকার শ্রমিক আন্দোলন, নানান ধরনের আন্দোলন ঘটে এবং এই আন্দোলনগুলো তাদের দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেকেই তাদের নিজস্ব আইনশৃঙ্খলার তারা হচ্ছে ব্যত্যয় ঘটায়। যখন ব্যত্যয়গুলো ঘটে সেটা নিয়ে কিন্তু সিরিয়াস আমরা দেখি যে তাদের বিরুদ্ধে এলিগেশন এবং সেটা নিয়ে একটা মুভমেন্ট আছে। কিন্তু বাংলাদেশে যা ঘটেছে এইটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এটা ছিল ভয়াবহ আকারের
এখানে আমরা দেখেছি তারা পুলিশ তাদের নিজস্ব যে অ্যাক্ট, তাদের যে পুলিশ রেগুলেশন অ্যাক্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে বাংলাদেশের যে এক্সিস্টিং লগুলো আছে আমরা দেখেছি যে সেগুলো সুস্পষ্ট আমরা লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি। এবং আপনারা অনেকেই দেখেছেন যে এই জুলাইয়ের সময় যে সরকার যে প্যারামিলিটারি যে বাহিনী, সরকার কিন্তু এখানে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, মিলিটারি ফোর্স, র্যাব, বিজিবি, সিটিটিসি, আপনারা জানেন যে সিটিটিসি এটার কাজ হচ্ছে শুধুমাত্র ভয়াবহ যে টেরোরিস্ট অ্যাটাক, টেরোরিস্টদেরকে ধরার কাজে। এবং সেখানে দেখা গেছে যে সিটিটিসি তারা ছাত্রদের ৩৫ জন ছাত্রকে তারা হচ্ছে গুম করে ফেলেছে আন্দোলনের সময়, যেটা পৃথিবীর কোনো দেশে, কোনো সভ্য দেশে এইরকম যে বাহিনী যেটা শুধুমাত্র টেরোরিস্টদের ধরার কথা ছিল, তারা ছাত্র জনতাকে এইভাবে তারা গুম করা তাদের কোনো নৈতিক অধিকার ছিল না, সেই জিনিসগুলো ঘটেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের তারা অস্ত্র ব্যবহার করেছে, এই ধরনের সিভিল আনরেস্ট দমনের জন্য তারা পিলেট ব্যবহার করতে পারে, যেটাকে আমরা ছররা গুলি বলি। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র তারা ছররা গুলি ব্যবহার করেছে তা না, 66% আন্দোলনকারী তারা শাহাদাত বরণ করেছে লিথাল উইপেন, মিলিটারি উইপেন, যেটা যুদ্ধের সময়ও সিভিলিয়ানদের বিরুদ্ধে ব্যবহার করার সেটার কোনো বিধিবিধান নাই, তারা সেই জিনিসগুলো ব্যবহার করেছে। এবং শুধুমাত্র ব্যবহার করেছে তাই না, যারা আহত ছিল তারা যাতে নানান হাসপাতালে চিকিৎসা নিতে পায় সে চিকিৎসা কার্যক্রমকে পর্যন্ত তারা সেখানে বাধা প্রদান করেছে। অনেকগুলো জায়গায় তারা অটোপসি রিপোর্ট, যেটাকে আমরা বলি পোস্টমর্টেম রিপোর্ট, তারা সেগুলোকে চেঞ্জ করার জন্য তারা প্রেশার দিয়েছে ডক্টরদের উপর। জাতিসংঘ এই সব কিছু তাদের রিপোর্টের মধ্যে এই জিনিসগুলো পেয়েছে। রাকিব, আমি আর একটা বিষয় একটু আসতে চাই, সেটি হচ্ছে যে শিশুদের নির্যাতনের আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে সরাসরি হেলিকপ্টার থেকে যে গানশুটের বিষয়টি এসেছিল, এই রিপোর্টে কি আছে সেটি এক। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি যে ছাদের উপরে শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জানালায় দেখতে গেছে তাকে গুলি করে মারা হয়েছে। এই রিপোর্টের ভিতরে এই যে শিশুদের হত্যা করা বা তাদেরকে নির্যাতন করা, তাদের উপরে দমন পড়ন, সেই বিষয়টি কিভাবে এসেছে? এটা শুধুমাত্র যে শিশু, এটা একটা কালেকটিভ পানিশমেন্ট ছিল। আপনারা জানেন যে রিপোর্টে তারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে যে 65 জন শিশুকে তারা গ্রেপ্তার করেছে এবং যতজন শহীদ হয়েছেন 1400 জন তারা নাম বলেছেন, তার প্রায় 13%ই তারা নিশ্চিত হয়েছেন যে শিশু। এবং এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাগুলো ঘটেছে, কোর্টে যখন শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছে 18 বছরের নিচে শিশু, তাদেরকে কোর্ট বয়স বাড়িয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করেছে, যেটা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এবং এটাও দেখা গেছে, যেমন হচ্ছে মোহাম্মদপুরের বিহারি কলোনি, বিহারি শিশু যে 7, 8, 9 বছরের, যাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যাদের পোস্টমর্টেম হয়েছে, যে বাচ্চাগুলো তারা জানে না কারফিউ কি নাথিং, সে সমস্ত ছোট ছোট 7, 8, 9 বছরের শিশুদেরকে নির্বিচারে গুলি করে সে সময় শহীদ করেছে শেখ হাসিনার যে প্যারামিলিটারি বাহিনী এবং হচ্ছে যে যারা আইন শৃঙ্খলার নিয়োজিত যে বাহিনীগুলো, তারা সুস্পষ্টভাবে তাদের যে আইনি কাঠামো সেটাকে লঙ্ঘন করে ছোট ছোট নিরস্ত্র শিশুকে তারা টার্গেট করে হত্যা করেছে, আহত করেছে এবং চিরদিনের জন্য তারা পঙ্গু করে দিয়েছে। আপনি জানেন যে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি নিয়ে বিচার চলছে। আমরা যখন দাঁড়িয়ে আছি এই পাশেই সেই আদালতে এজলাস রয়েছে। একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত সংস্থা, তারাও তদন্ত করছে বিভিন্ন মামলার। জাতিসংঘের মতো যেই মানবাধিকার কমিশন যেই রিপোর্ট দিয়েছে, বিশ্বব্যাপী এরই মধ্যে এটি আলোড়ন সৃষ্টি করেছে, ভয়াবহ চিত্রগুলো আরেকবার সামনে চলে এসছে। এই রিপোর্ট, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের এই যে রিপোর্ট, জাতিসংঘের এই রিপোর্ট, আমাদের এই যে ট্রাইব্যুনালে বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে বা কি এখানে এর মাধ্যমে এরা কিভাবে উপকৃত হতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি তো মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা এই রিপোর্টটাকে তাদের তদন্ত কাজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে, কারণ এই রিপোর্টে সুস্পষ্টভাবে যে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে এলিমেন্টগুলো আছে সেটা সুস্পষ্ট, তারা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়ার তারা কথা বলেছে। খুনের পাশাপাশি আমরা দেখেছি অপহরণের কথা, জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে, তারপর হচ্ছে তাদেরকে ছোট ছোট শিশুদেরকে তারা হচ্ছে হত্যা করেছে। এবং সবচাইতে ভয়াবহ যে ঘটনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার জন্য কিছু শর্ত আছে। সবচাইতে বড় শর্ত হচ্ছে অপরাধটা মানবতা বিরোধী অপরাধ হতে হবে, এবং আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধ হতে হলে সেটার একটা মূল ক্রাইটেরিয়া হতে হয় যে সেটা খুবই সিস্টেমেটিক এবং ওয়াইড স্পিড হতে হবে। আমরা দেখেছি যে জুলাই গণহত্যা যেটা ঘটেছে, এটা খুবই সিস্টেমেটিক। সরকার তার প্যারামিলিটারি বাহিনীকে, এবং আপনারা দেখেছেন মোহাম্মদপুর অনেকগুলো জায়গায় পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের পাশাপাশি সরকার দলের যে প্যারামিলিটারি যুবলীগ, তারপর হচ্ছে তাদের যে ছাত্রলীগ যারা আছে,
তারা তারা পুলিশের সঙ্গে তারা বসে দাঁড়ায় তারা একসঙ্গে তারা হচ্ছে গুলি করতেছে। তো আমরা দেখতেছি যে এটা শুধুমাত্র যে মোহাম্মদপুরের মধ্যে ঘটতেছে তা না, এটা সারা বাংলাদেশ, এটা রংপুরে ঘটতেছে, এটা চট্টগ্রামে ঘটতেছে, এটা সিলেটে ঘটেছে, এটা আপনার হবিগঞ্জে ঘটেছে, এটা কুমিল্লাতে দেবিদ্বারে ঘটেছে, এটা টাঙ্গাইল ঘটতেছে, এটা সারা বাংলাদেশে ঘটতেছে। ফলে এটা খুবই ওয়াইড স্প্রিড, সরকারের এটার দিক নির্দেশনা ছিল এবং এটা খুবই সিস্টেমেটিক এই অর্থে যে সরকার নানান ধরনের যে মিলিটারি টেকটিক্সগুলো সিভিল আনরেস্ট দমন করার জন্য তারা যুদ্ধের ভয়াবহ টেকনিকগুলো তারা এই জুলাইয়ের সময় তারা এটাকে ব্যবহার করেছে, যেটা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন মোতাবেক, যেটা সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। সারা দেশে যে ঘটনা ঘটেছে এটা কোনোটা আসলে বিচ্ছিন্ন না, একদম কেন্দ্রীয়ভাবে নির্দেশিত হয়ে একটা ছকের মধ্যে থেকেই সবাই আসলে এই নির্যাতন, এই দমন পীড়ন চালিয়েছে, তাই তো? জাতিসংঘ তাদের রিপোর্টে তাই বলেছে যে এটা খুবই কোঅর্ডিনেটেড, তারা হচ্ছে ইফোর্ট, এটা খুবই কোঅর্ডিনেটেড ভাবে এটা যে বানিয়াচংয়ে যে হত্যাগুলো ঘটেছে বা হচ্ছে টাঙ্গাইলে যে হত্যাগুলো ঘটতেছে, এটা সেন্ট্রাল, এটা কানেক্টেড। এটা কোথাও থেকে ডিসিশন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা হচ্ছে ডিসিশন নিয়েছে, তারা তাদের প্যারামিলিটারি ফোর্সগুলোকে তারা ব্যবহার করেছে। ফলে এটা খুবই ভয়াবহ যে অ্যাট্রোসিটিসগুলো ঘটেছে, এটা খুবই ভয়াবহ। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে সো কল্ড ব্লক রেড দিয়ে অনেকগুলো এলাকার সকল জনগণকে কালেকটিভ পানিশমেন্ট দেওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে, যে একজনকে ধরার জন্য পুরো একটা এলাকার সবাইকে সেখানে পানিশমেন্ট দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, এতক্ষণ শুনছিলাম, আমাদের সাথে ছিল খন্দকার রাকিব, যিনি এই বিষয়টি নিয়ে একেবারে 1.5 মাসেরও বেশি সময় ধরে এবং এখন পর্যন্ত তিনি এটি নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথেও তিনি কাজ করেছেন। তিনি বলছিলেন যে কিভাবে এই হত্যাকাণ্ড, এই নির্যাতন হয়েছে এবং জাতিসংঘ প্রকাশিত এই প্রতিবেদনে কি রয়েছে। জাহিদুল বাশার, আপনাকে ধন্যবাদ।